নমস্কার, কেমন আছেন? আবার অনেকদিন পর চলে এলাম। তো ভালো আছেন তো সবাই? আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো ব্লগটা কালীপুজোর দিনের ব্লগ। সকালবেলায় দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম বাজার করতে। তো গিয়ে দেখি বাজারে কোনোই মাছ টাছ বসেনি, তো লাস্টে অবধি চিকেন নিয়ে চলে এলাম। তো কালীপুজোর দিন চিকেন কষা আর পোলাও করেছিলাম। তারপর ঘরে এসে যা কাজ থাকে জানোই তো, আমার তো হেল্পিং হ্যান্ড নেই, আমাকেই সব করতে হয়, বাসন মাজা, ঘর পোছা, কাপড় কাচা। তো সব করে টোরে তারপর পুজো করতে বসে পড়েছিলাম। আর সেদিন তো বৃহস্পতিবার ছিল। বৃহস্পতিবারের পুজো মানে হচ্ছে বিশাল বড় একটা কাজ। সব ঠাকুরের আসন পাল্টানো, সব কিছু বাসন মাজা, মানে ঘট বসানো আছে বৃহস্পতিবারের মা লক্ষ্মী, তার মধ্যে ছিল কালী পুজোর দিন। একটুখানি ভালো করে গোপালকেও নতুন জামা পরিয়ে দিয়েছিলাম। তো বৃহস্পতিবারের পুজো মানে অনেকক্ষণ সময় লাগে। তো আমার একটু সময় লাগে বৃহস্পতিবারের পুজোর আগে। দেখো গোপালকে কি সুন্দর আমার দেখতে লাগছে, তোমরা জানিও গোপালকে কত সুন্দর লাগছে। তো আমার পুজোও রেডি কমপ্লিট, তারপরে চলে গেছিলাম রান্না করতে। এই যে রান্না করতে বসে পড়ে রান্না করেছিলাম পোলাও আর মাংস। তো খেতেও বসে পড়েছিলাম মাংসটা। তারপর খাওয়া দাওয়া করে সব কাজ বাজ সেরে সন্ধ্যে হয়ে গেছিলো কালী পুজোর দিন। তো দেখো আলতা পরে নিচ্ছি একটু। আলতা তো আর পরা হয় না, এই পুজো আর্চাতেই পরা হয়। আর বৃহস্পতিবারও ছিল, বৃহস্পতিবারও মা লক্ষ্মীর পুজো, তো আলতাও পরা হয়ে গেল আমার কালী পুজোর দিনও। তো আলতা পরে নিয়েছিলাম, কেমন লাগছে আমায় আলতা পরে তোমরা জানিও। তারপরে প্রদীপ ধরাবো, মোমবাতি ধরাবো, তো সবার বাড়িতেই তো এইটা হবেই, প্রদীপ ধরানো মোমবাতি ধরানো। তো প্রদীপগুলোকে সব রেডি করে নিয়েছিলাম। তা প্রদীপে দেখো তেল দিচ্ছি, তারপর প্রদীপ টদীপ ধরাবো। প্রদীপগুলো ধরিয়ে নিচ্ছি এক এক করে, প্রদীপগুলো সব একবারে ধরিয়ে সব জায়গায় জায়গায় দিয়ে দেবো। গোপালের সামনে দেবো, তারপরে ব্যালকনিতে, দুয়ারে, তুলসী মন্দিরে। তো ব্যালকনিতে আমি মোমবাতিই দিয়েছিলাম। দেখো, আর এই শাড়িগুলোও না পরা হয় না জানো তো, এই পুজো আর্চার দিনেই শাড়িগুলো পরা হয়। তো 14 শাক মানে যেদিন 14 প্রদীপ দিয়েছিলাম সেদিনকার ওই একটা শাড়ি পরেছিলাম, আর কালী পুজোর দিনে শাড়ি পরে নিয়েছিলাম। শাড়ি তো এখন পরা হয় না, বলতেই গেলে শাড়ি পরতেই ভালো লাগে না, তো এই বিশেষ বিশেষ অনুষ্ঠানে শাড়িগুলোকে পরা হয়। তো এই শাড়িটা যেন খুব আমার একটা ভালো পছন্দের শাড়ি। এই মানে এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি। তো আমাকে দিয়ে দিয়েছে, এত ভালো লেগেছে তো দিয়ে দিয়েছে আমাকে। তারপর সব জায়গায় জায়গায় প্রদীপটা দিয়ে দিচ্ছি, দেখো প্রদীপগুলোকে ধরিয়ে দিচ্ছি। এই যে আমার ছেলে মধ্যেখানে চলে এসেছিলো, দেখে লজ্জা পেয়ে গেছে, ও জামা পরেনি, তো আবার চলে গেল। দেখো এই যে প্রদীপগুলো দুয়ারে দুয়ারে দিয়ে দিলাম। দেখো আমার সব ঠাকুরের জায়গা কি সুন্দর লাগছে, কি ভালো লাগছে সিংহাসনটা। তারপরে সব ব্যালকনিতে দেখো মানে মোমবাতি দিয়ে দিয়েছি। আমার ছেলে এই কাজগুলো আমার ছেলে করেছে, মোমবাতি দেওয়া টেওয়া সব এগুলো ছেলে করেছে। তারপরে ধুনো ধরিয়েছিলাম, ঘরেও একটু ধুনো ধরিয়ে দিয়ে দিলাম। দেখো তারপরে সব জায়গায় জায়গায় মোমবাতিগুলো দিয়েছিল ছেলে, মানে গেটে বলো দুয়ারে। আর এই প্রদীপটা যেন আমার ছেলে বানিয়েছে। আমাকে আমার ছেলে বলছে, মা আমার প্রদীপটা ধরালে না, তো নিজেই বলতে দিয়ে ধরিয়ে দিয়েছে। তারপরে চলে গেল এই যে বাজি ফাটানো। কালী পুজোর দিন মানে তো দীপাবলিতে বাজি ফাটবে না এমন তো হতে পারে না। বাবা আর ছেলে মিলে আমাদের ফ্ল্যাটের ছাদে চলে গেল। আমাদের ফ্ল্যাটের বিল্ডিংয়ের অনেকেই ফাটাচ্ছিল বাজি, আর আমার ছেলে বাজি পেলে এত ভালোবাসে, দেখো বাজির সামনে কেমন লাফাচ্ছে, মানে এত ভালোবাসে ও বাজি ফাটাতে। মানে দুদিন, মানে কালী পুজোর দুদিন আগের থেকে ওর বাবাকে জ্বালিয়ে দিচ্ছিল, কবে আমার জন্য বাজি আনবে বাজি আনবে। তো ফানুস এনেছিল আমার হাজব্যান্ড, তো আমরা দুজনে মিলে একটু ফানুস উড়িয়ে নিলাম। দেখো
এত হাওয়া দিচ্ছিল না ওই দিন একটু, আর মানে মানে 5 তলার ওপরে তো বিল্ডিংটা আমার, তো মানে ছাদটা দেখো প্রচুর হাওয়া আসছিল, সেজন্য মানে ভয় লাগছিল ফানুসটা ওড়াতে, তো এর জন্য ওরকম করছিলাম। দেখো খালি বাজি, মানে এই কলকাতার দিকে হয়তো জানি না সব জায়গাতেই বাজি ফাটায়, কিন্তু এত বাজি ফাটছিল এখানে, মানে প্রচুর বাজি ফাটছিল। আমার বাড়ির পাশ থেকে একজন এইগুলো ফাটাচ্ছিল, আমরাও ফাটিয়েছি। দেখো বাজিগুলো দেখো, দারুণ লাগছিল দেখতে, খুব সুন্দর লাগছিল। তারপর বাজি ফাটানো টাটানো হয়ে যাওয়ার পর একটু বেরিয়ে পড়েছিলাম, তখন রাত 10:30টার সময় বেরিয়ে পড়েছিলাম। দেখো কত লোক রাস্তায়, তারপরে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম, আর দক্ষিণেশ্বরের মন্দিরে যাব, মায়ের মন্দিরে। দেখো এই বাড়ির পাশে আমার একটা মেলা বসে, তো ওইখানে চলে এসেছিলাম। এখানে ঠাকুরটা বিশাল বড় করে মেলা বসে, ঠাকুরটাও খুব সুন্দর হয়, দারুণ করেছিল। তো ওখানে ঠাকুর দেখে তারপরে চলে গেছিলাম দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে। দেখো মায়ের মন্দিরে আমরা ঢুকছি দক্ষিণেশ্বরে, সত্যি মানে মানে অনেকবারই আমার দক্ষিণেশ্বরে আসা হয়ে গেছে এই কলকাতাতে আসার পরে, মানে প্রত্যেক মানে যতবারই আমি এসেছি তো ততবারই এই ফিলিংসটা আসেনি। কালী পুজোর দিন যেই ফিলিংসটা এসেছে, এত সুন্দর লাগছে মায়ের মন্দির, আলোয় আলোকিত, আলোয় মানে ভরে উঠেছে, আর মানে কত লোকের সমাগম, দূর দূরান্ত থেকে লোক এসছে মায়ের মন্দিরে দর্শন করতে মায়ের। কিন্তু জানো ভাগ্যক্রমে আমাদের মানে মায়ের দর্শন আর করে উঠতে পারিনি, তো এত লাইন ছিল সেজন্য আর দর্শন করতে পারিনি। তো লাইন দিলে আমাদের অনেক রাত হয়ে যেত, তো সেজন্য আর দর্শন করতে পারিনি। দেখো কত লোক বসে 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 আছে, আর মানে মন্দির থেকেই এলইডি স্ক্রিন লাগিয়ে দিয়েছিল, ওখানে লাইভ দেখাচ্ছিল মায়ের পুজোর, একদম মন্দিরের গর্ভগৃহ থেকে। তো আমরা ওখানে দাঁড়িয়ে একটু দেখে নিচ্ছিলাম, যারা ধরো ঢুকতে পারেনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। দেখো কত লোক বাইরের থেকে এসেছে, মানে সারা রাত থাকবে, ভোগ খাবে। দেখো কত লোক, মায়ের মন্দির কি সুন্দর লাগছে দেখতে, সত্যি এত ভালো লাগছে। ফার্স্ট টাইম আমার যে কালী পুজোর দিন মায়ের মন্দিরে, দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে এসেছি, সত্যি এটা ভাগ্যের ব্যাপার জানো তো। এইসব মা না টানলে সত্যি আসা যায় না। এটা হচ্ছে মায়ের মন্দিরের ভেতরে ঢোকার রাস্তা আর বাইরে বেরোবার রাস্তা। তো আমাদের মন্দির দর্শন করা হয়ে গেল, তো বেরিয়ে পড়েছিলাম। তো দেখো বেরিয়ে বাড়ি চলে যাচ্ছি, তো তখন মানে 12টা না 12:30 বাজে রাত। তারপরে স্কাই ওয়াক দিয়ে হাঁটতে হাঁটতে তো হাঁপিয়ে গেছি, 3জনে মিলে বসে রেস্ট নিচ্ছি। তো ব্লগটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট করেন, সাবস্ক্রাইব করতে ভুলো না।